প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইনসেপ্টা নিবেদিত আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য। আপনারা জানেন, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা এবং তার চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা আলোচনা করব মেরুদণ্ডের সমস্যা এবং এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন প্রফেসর ডাক্তার নুরুজ্জামান খান খসরু। তিনি অধ্যাপক, নিউরো স্পাইন সার্জারি বিভাগ এবং বিভাগীয় প্রধান, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার নুরুজ্জামান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। যদি আমি স্পাইন সার্জারির কথা বলি, আমার যতটুকু মনে পড়ে, আপনি দীর্ঘ 15-16 বছর থেকে এই পায়োনিয়ার হিসাবেই আপনি কিন্তু স্পাইন সার্জারি, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি আপনি অবদান রেখে চলেছেন। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির এটা ইন্ডিকেশনগুলো কী? আমরা স্পাইনের নানাবিধ সমস্যায় আমরা বেসিক্যালি ভুগি, সেগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো অবশ্যই। তো এর ভিতরে সবগুলো সমস্যাতে কিন্তু এন্ডোস্কোপিক সার্জারি করা যায় না। বেসিক্যালি এন্ডোস্কোপিক সার্জারির আগের কথা যেটা বলি সেটা হলো মিনিমালি ইনভেসিভ সার্জারি। তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা মিনিমালি ইনভেসিভ সার্জারি করতে পারি। তার ভিতরে সবচেয়ে মিনিমাম ইনভেসিভ যেটা, সেটাই হলো এন্ডোস্কোপিক সার্জারি এবং সবচেয়ে মডার্ন টেকনিক। তো এর ভিতরে বেশ কিছু প্রবলেম আমরা এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে ডিল করতে পারি। যেমন ধরেন কোমর ব্যথার জন্য মানুষের যে ডিস্ক প্রোলাপস হয়, মানে ডিস্কটা ফেটে বের হয়ে আসে, যেটাকে আমরা পিএলআইডি বলি, সেটা আমরা এন্ডোস্কোপিক্যালি সমাধান করতে পারি। অনেকের ক্যানেলটা ছোট হয়ে যায়, সেটাকে আমরা বলি ক্যানেল স্টেনোসিস, সেটাও আমরা এন্ডোস্কোপিক্যালি সমাধান করতে পারি। অনেক সময় দেখা যায় যে মেরুদণ্ডের যে ক্যানেলটা আছে, ক্যানেলটার এক সাইডে সংকীর্ণ হয়ে যায়, এটাকে বলি আমরা ল্যাটারাল রেসেস স্টেনোসিস। সেখানে নার্ভটা কম্প্রেশন হওয়ার জন্য ব্যথা হয়, পিএলআইডির মতোই ব্যথা হয়। এই ল্যাটারাল রেসেস স্টেনোসিস, এটাও আমরা এন্ডোস্কোপিক্যালি সমাধান করতে পারি। অনেক সময় ফোরামিনাল স্টেনোসিস হয়, যে ফোরামেন বা যে ফুটা দিয়ে নার্ভটা বের হয়ে যায়, সেই ছিদ্রটা সংকীর্ণ হয়ে যায়, তখন আমরা এটাকে বলি ফোরামিনাল স্টেনোসিস। সেটাও আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করে আমরা সমাধান করতে পারি। এটা গেল কোমরের ক্ষেত্রে। ইভেন যদি আমরা এখানে হাড্ডিগুলো সামনে পিছনে সরে যায়, এটাকে বলি লিস্থেসিস, স্পন্ডাইলোলিস্থেসিস। এই স্পন্ডাইলোলিস্থেসির মিনিমালি ইনভেসিভ সার্জারি, যেটা মিনিমালি ইনভেসিভ ফিক্সেশন সাথে আমরা এন্ডোস্কোপি ফিউশন করে দেই, মানে সবচেয়ে কম কাটাছেঁড়ার অপারেশনের মাধ্যমে চলতে হচ্ছে। ঠিক একইভাবে যদি পিঠের কোনো সমস্যা হয়, অর্থাৎ ডরসাল স্পাইনেও যদি এই ধরনের প্রবলেমগুলো হয়, সেটাও আমরা এন্ডোস্কোপিক্যালি সমাধান করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ যদি সার্ভাইকাল রিজন বা ঘাড়ের রিজনেও যদি এই প্রবলেমগুলো হয়, যার জন্য ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে হাতের দিকে ব্যথা আসে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এন্ডোস্কোপিক্যালি এই সমাধান করতে পারি। ইভেন ইদানিং কিন্তু যে টিউমারগুলো রয়েছে, যেমন যদি এক্সট্রা ডুরাল টিউমার যেটা বলি, মানে মেরুদণ্ডের ভিতরে যে রক থাকে বা নার্ভ থাকে, সেটার বাইরে যে পর্দা থাকে, পর্দার বাইরে যদি কোনো টিউমার থাকে, খুব সহজেই আমরা এন্ডোস্কোপিক্যালি এটা ছোটোখাটো কোনো টিউমার হলে সহজেই আমরা নিয়ে আসতে পারি। তো সুতরাং দেখা যাচ্ছে ভ্যারাইটি অফ ডিজিজ আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মাধ্যমে আনতে পারি এবং এটার ইভলিউশন চলছে। দেখা যাবে যে ভবিষ্যতে আরও অনেক ইন্ডিকেশন চলে আসবে এন্ডোস্কোপিক সার্জারি। এন্ডোস্কোপিক সার্জারির অ্যাডভান্টেজটা কী? সেটা হল মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, সেই হাড়গুলোর মাঝে যে জোড়াটা রয়েছে, সেটি জোড়াটাকে আমরা ডিস্ক বলি। এই জোড়াটার ভিতরের যে নিউক্লিয়াসটা আছে, সেটা অনেকটা পেস্টের মতো। সেটা যদি বাইরের আবরণ ফেটে বাইরে বের হয়ে আসে, তাহলে দেখা যায় যে সেটা তার নার্ভ বা স্নায়ুরজ্জুকে কম্প্রেশন করে বা চাপ তৈরি করে। তার জন্য দেখা যায় তার কোমর ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, পায়ে অবাস হয়ে যায়, উইকনেস ডেভেলপ করে, পায়ে দুর্বলতা ডেভেলপ করে। অনেক সময় যদি সিরিয়াস অবস্থা হয়, সে পায়খানা প্রস্রাবও আটকে যেতে পারে। তো এরকম একটা কন্ডিশনে আমরা এন্ডোস্কোপিক সার্জারি করে খুব সহজেই এটা সমাধান করে দিতে পারি। কারণ আপনি জানেন, অধিকাংশ রোগী কিন্তু অপারেশন করতে ভয় পায় বা তারা অপারেশন করতে চায় না। সেই ক্ষেত্রে এন্ডোস্কোপিক একটা যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। নর্মাল যে ট্রেডিশনাল কেটে অপারেশন, সেটার ক্ষেত্রে জিএ বা জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, রুগীকে অজ্ঞান করা হয়। সেক্ষেত্রে দেখা যায় অনেক রুগীরই কিন্তু অজ্ঞান করা রিস্কি হয়ে যায়, যে একজনের লিভারের সমস্যা আছে, একজনের কিডনিতে সমস্যা আছে, অথবা বয়স অনেক বেশি, তার হার্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অ্যানেস্থেসিয়া করা রিস্কি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি আমরা লোকাল অ্যানেস্থেসিয়া অথবা রিজনাল কোনো প্রসিডিওর, সাপোজ স্পাইনাল অ্যানালজেসিয়া, যেটা সবচেয়ে সেফেস্ট একটা অ্যানেস্থেসিয়ার প্রক্রিয়া, সেটার মাধ্যমে কিন্তু আমরা এই অপারেশনটা করতে পারছি। সুতরাং এখানে একটা বড় অ্যাডভান্টেজ পাচ্ছি। সেকেন্ড হলো যে এই অপারেশনে আপনার 6 to 10 মিলিমিটার আমরা স্কিনে শুধু ইনসিশন দিই, তারপরে কোনো কাটাছেঁড়া নেই। ওখান দিয়ে আমরা একই রকমভাবে 6 to 8 মিলিমিটার ডায়ামিটারের একটা দূরবীন যন্ত্র আমরা পাস করি। সেই দূরবীন যন্ত্রের সামনে ক্যামেরা থাকে এবং ওর ভিতরে একটা হলো একটা নালি থাকে বা একটা ফাঁকা একটা নালি থাকে। তার মধ্যে দিয়ে আমরা
একটা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ঢুকিয়ে সামনে যে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে আমরা মনিটরে দেখে দেখে আমরা ভিতরের কাজটা করে চলে আসতে পারি। তার মানে দেখা যাচ্ছে প্রচলিত যে অপারেশনে যেখানে আমার 3 থেকে 6 ইঞ্চি লম্বা কেটে ভিতরের মাংসগুলো সরিয়ে হাড্ডি কেটে যে অপারেশনটা করা হচ্ছিল সেটা আমরা খুব সহজেই এই এত বড় কাটাছেঁড়ার পাত দিয়ে খুব ছোট্ট একটা ফুটা করে আমরা সমাধান করতে পারছি। এখন সুবিধা হলো যে অপারেশনের সময়ের সুবিধা, সেটা হলো এটা একটা কন্টিনিউয়াস ওয়াটার ফ্লোর মধ্যে অপারেশনটা করা হয়, সুতরাং এখানে কোনো জীবাণু স্ট্যাটিক বা স্থিতি করার সুযোগ পায় না, সেই জন্য এখানে বলা হয় জিরো ইনফেকশন রেট এটাতে। সেই জন্য এন্ডোস্কোপিক সার্জারি অনেক সুপিরিয়র দেন ট্রেডিশনাল যে আমরা কেটে অপারেশন করি। তো এখানে তো আরেকটা বিষয় তো চলে আসে, যেমন হসপিটাল স্টে। এন্ডোস্কোপিক সার্জারিতে সিঙ্গেল ডে কেস প্রসিডিউর, এটা একই দিনে অপারেশন করে জাস্ট সেই দিন অথবা পরের দিন চলে যেতে পারে। এবং এখানে যেহেতু কাটাছেঁড়া নাই, এখানে আপনার অ্যানালজেসিক্স যেটা ব্যথা কমানোর ওষুধ, সেই ওষুধের রিকোয়ারমেন্টসও এখানে একদম কম লাগে। আপনি জানেন যে অ্যানালজেসিক্স খেলে তার কিডনিতে প্রবলেম হতে পারে, সেজন্য এখানেও সেটার একটা সেফটি আমরা দিতে পারি পেশেন্টকে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে আপনারা যখন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করলেন, রোগী কি একদম রোগমুক্ত হয়ে গেল নাকি আবার রিকারেন্স হওয়ার ঝুঁকি থাকে? একটা বিষয় হলো যে আপনার সেম যেখানে যে লেভেলে আমরা অপারেশন করেছি, যে জায়গাটায় অপারেশন করেছি, সেখানে যদি আবার হয় সেটাকে আমরা রিকারেন্স বলছি। কিন্তু তার উপরে, তার নিচে বা অপোজিট সাইডে যদি হয়, যে সাইডে আমরা এখন রাইট সাইডে অপারেশন করেছি, রাইট সাইডে পেইনের জন্য পরবর্তীতে বেমস, ওইগুলো কিন্তু রিকারেন্স নয়। রিকারেন্স হলো যেখানে যে প্রবলেমের জন্য অপারেশন করেছি সেখানে যদি আবার হয়। আর রিকারেন্সের সঙ্গে আরেকটি কথা বলি, সেটা হলো যে রেসিডুয়াল প্রবলেম আরেকটা বিষয় থাকে। তো রেসিডুয়াল প্রবলেম এবং রিকারেন্স এই দুইটার রেট কিন্তু এন্ডোস্কোপিতে খুবই কম, মিনিমাম আমি বলবো। কারণ যেহেতু আমরা এখানে বড় ধরনের কোনো কাটাছেঁড়া করা হয় না, খুব ছোট্ট মিনিমালি আপনার এখানে ইনভেসিভ বা মিনিমালি কম কাটাছেঁড়ার অপারেশন, সে কারণে দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো একদম কম। আর এইটা ছাড়া, রিকারেন্স ছাড়া যে অন্য সেগমেন্টে বা অন্য জায়গায় যে প্রবলেম, সেটা তো আপনার ট্রেডিশনাল সার্জারিতে বা এখানের সার্জারিতে একই কথা হতে পারে। যে কারণে আপনার প্রবলেমটা হয়েছে সেই কারণটা যদি আপনি আবার করেন, আবার যদি এরকম হতে থাকে, তাহলে তো ডেফিনেটলি আবার আপনার সেটা হতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন সার্জারির কোনো রিলেশন নাই। এর আসলে ফলো আপটা কীভাবে করেন বা কতদিন পর পর করতে হয় এবং কী করতে হয়? সাধারণত আমরা যখন এই রোগীগুলো অপারেশনের পরে বাসায় যায়, তাদের একটা লাইফস্টাইল মডিফিকেশনের একটা চার্ট আমরা দিয়ে দিই যে আপনার এইভাবে চলতে হবে। সেকেন্ড হলো, যদি কোনো পেশেন্টের আগে থেকে কোনো নিউরোলজিক ডেফিসিট থাকে, যে তার কোনো দিকে দুর্বলতা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা তার কিছু এক্সারসাইজ, দ্যাট ইজ ফিজিওথেরাপি, আমরা তাকে অ্যাডভাইস করি যে অপারেশনের পরবর্তী সময়ে লিমিটেড থেরাপির অ্যাডভাইস করি কিছু। আর এই পেশেন্টগুলো যখন বাসায় যাওয়ার পর তাকে আমরা ডেফিনেটলি কিছু সময়ের জন্য বলি বিশ্রামে থাকার জন্য। সেই বিশ্রামটা এরকম না যে সে কমপ্লিটলি বেড়ে থাকবে, ওরকম না, বাসায় থাকতে বলি যে আপনি 2 সপ্তাহ বাসায় থাকবেন, বাসায় চলাফেরা করবেন, অফিস আপনার বা ওয়ার্ক করার প্রয়োজন নেই। এই শুধুমাত্র এটা কেন দেই, যদিও এটা খুবই মিনিমালি ইনভেসিভ, তারপরে ওটা দিতে হয় কারণ হলো আপনি জানেন যে কোনো জায়গায় কেটে গেলে সেটা হিলিং হওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে। সেই টাইমটা থাকে 3 উইকস টু 3 মান্থস, কারোর জন্য 3 সপ্তাহ, কারোর জন্য 3 মাস। এখন আপনার জন্য কয় সপ্তাহ সেটা কিন্তু আমরা জানি না, সুতরাং অধিকাংশ ক্ষেত্রেই আমরা এরকম বলি যে 3 সপ্তাহ অন্তত আপনি রেস্টে থাকবেন যাতে হিলিংটা ভালো হয়। আর এই রেস্টটা, কারণ এটা আপনার যদি হাতে কেটে যায় বা হাত ভেঙে যায়, তখন আমরা এটা রেস্ট দিচ্ছি কি, এভাবে আমরা রেখে দিলে কিন্তু রেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনার স্পাইনে যদি কোনো সার্জারি হয়, এটা তো মুভেবল, তো আপনার সেই কারণে বলি যে আপনি শুয়ে থাকবেন বা একটু রেস্টে থাকবেন, যাতে এটাই রেস্ট। তো এটা আমরা দেই। আর বলি যে 3 মাসটা আপনি একটু সতর্ক থাকবেন, যাতে, কারণ তার হিলিং পিরিয়ড সর্বোচ্চ পিরিয়ড হলো 3 মাস, বলি 3 মাস একটু সতর্ক থাকবেন, আপনি এই জিনিস করতে পারবেন না, এই জিনিস করবেন না ইত্যাদি, এইভাবে আমরা তাকে রাখি। আর ফলো আপের যে বিষয়টা সেটা বলি, যেটা রোগীকে 1 মাস পরে আমার সাক্ষাৎকার করতে পারি আর 3 মাস পর আর একটা সাক্ষাৎকার করতে বলি। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজিন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল।
এই সার্জারিতে কোনো ঝুঁকি আছে কিনা, কোনো কমপ্লিকেশন আছে কিনা? বেসিক্যালি যে কোনো সার্জারিতে কিন্তু ঝুঁকি বা কমপ্লিকেশন থাকতে পারে, কিন্তু যেহেতু আমরা এখানে জিয়ে দেই না বা জেনারেল অ্যানেস্থেশিয়া বা স্পাইনাল অ্যানেস্থেশিয়া ওই ধরনের প্রবলেমের ভিতরে যাই না, সুতরাং এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা এখানে একদম কম থাকে। অনেক সময় একটু বিপি কমে যেতে পারে, আমরা সাথে সাথে এটা ম্যানেজ করে বিপিটা ঠিক করে নেই। আর যেহেতু রুগীকে অজ্ঞান করা হয় না, সচেতন থাকে, সুতরাং যে কোনো সময় রিভার্স করার একটা সুযোগ থাকে, যে অপারেশনটা পোস্টপন করার সুযোগ থাকে, সাথে সাথে তাকে যে কোনোভাবে মুভ করার সুযোগ থাকে। সুতরাং এখানে এই প্রবলেমগুলো একদম অ্যানেস্থেশিয়া রিলেটেড প্রবলেমটা খুবই মিনিমাম বা নাই বলেই চলে, এরকম একটা বিষয়। সেকেন্ড হলো যে সার্জারি রিলেটেড যে প্রবলেম আছে, ইনফেকশন, আমি আগেই বলেছি এখানে ইনফেকশন রেট একেবারেই কম, মিনিমাম, যেহেতু এটা কন্টিনিউয়াস একটা ক্যাভিটির ভিতরে এক সাইড দিকে ওয়াটার ঢুকে আর এক সাইড থেকে ওয়াটার বেড়ে যায়, মানে ওই জায়গাটা কন্টিনিউয়াস পানি দিয়ে ওয়াশ আউট হতে থাকে। সুতরাং কোনো কারণে যদি কোনো ব্যাকটেরিয়া ওখান থেকে এনভায়রনমেন্ট থেকে ওখানে পাস করে, সেটাও কিন্তু ওখানে ওয়াশ আউট হয়ে চলে আসতে পারে। সেই কারণে ওখানে ইনফেকশন রেটও কিন্তু খুবই কম। তারপরেও পেশেন্ট রিলেটেড কিছু ফ্যাক্টর আছে, যে পেশেন্টের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কন্ট্রোল নাই, তার ইমিউনো সাপ্রেশন আছে, সেক্ষেত্রে তো ইনফেকশনের একটা ঝুঁকি থাকে, সেগুলো আমরা দেখে শুনেই তো সার্জারিতে যাই। সেকেন্ড, যে আপনার সার্জারি করার সময় যে ইনজুরি হওয়ার একটা পসিবিলিটিস থাকে, সেক্ষেত্রেও এটার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ এটা আমরা খুব ছোট একটা জায়গায় অপারেশন করি, যে বড় কোনো জায়গায় বড় বড় যন্ত্র দিয়ে বড় কোনো অপারেশন করা হচ্ছে না, যে সেই যন্ত্র দিয়ে এটা ইনজুরি হতে পারে। এখানে একটাই শুধু বিষয়, যে আমার যে ছোট ছোট ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করি, সেই ইনস্ট্রুমেন্টের কোনো মানে প্রেশারে বা কোনো ডায়াথার্মি ব্যবহার করি, সেটা দিয়ে কোনো কিছু হওয়ার একটা ভয় থাকে। কিন্তু যেহেতু এটা আমরা কন্টিনিউয়াস মনিটরিং করি, একটা মানে বড় একটা মনিটরে দেখে দেখে আমরা কাজ করি, সুতরাং এখানে এটা হওয়ার সম্ভাবনা একেবারেই কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা আর আরেকটা তো বললামই যে লং টার্ম কমপ্লিকেশন একদম নাই এটাতে। আপনারা তো যখন পেশেন্ট সিলেকশন করেন যে অপারেশনের জন্য, তো একটা অ্যাসেসমেন্ট তো আপনারা করে থাকেন, আসলে কি কি অ্যাসেসমেন্ট করে থাকেন? বা ধরেন আসলে অনেক রুগী, ধরেন ডায়াবেটিক পেশেন্ট, হার্ট ডিজিজ পেশেন্ট, সেও তো তার একটা পিএলআইডি প্রবলেম আসতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন? আমরা যখন অ্যাসেসমেন্টে যাই, তখন আমরা তার কোন সিস্টেমের প্রবলেম সেটা তো ডেফিনেটলি আমরা তখন পেয়ে যাচ্ছি। তো এই প্রবলেমগুলো, যেমন ধরেন একটা পেশেন্টের যদি আমরা HbS/Ag পজিটিভ পাই, কারণ আমরা রুটিন পরীক্ষাতেই আমরা HbS/Ag অন্তত এটা আমরা দেই, অত HIV আমরা দেই না, কিন্তু HbS/Ag আমরা রুটিনলি দেই। তো যখন আমরা HbS/Ag পজিটিভ পাই, তখন কিন্তু আমার রুটিন প্র্যাকটিসে আমি তাকে অবশ্যই ডিএনএটা দেখি যে সে ইনফেক্টিভ না নন ইনফেক্টিভ স্টেজে আছে। যদি সে ইনফেক্টিভ স্টেজে থাকে, তাইলে আমরা সার্জারিটা পোস্টপন করে তাকে আমরা রেসপেক্টিভ ডিসিপ্লিনের ডাক্তারের কাছে পাঠাই। আর যদি দেখা যায় সে নন ইনফেক্টিভ মানে ডিএনএ নেগেটিভ থাকে, তখন তারে আমরা খুব ইজিলি সার্জারি করতে পারি। সেক্ষেত্রে শুধু আমরা কিছু প্রিপারেশন নেই, যাতে তার থেকে আমরা কন্টামিনেশন কেউ না পারে। আবার যদি দেখা যায় কোনো পেশেন্টের আপনার রেনাল কোনো শাটডাউন বা রেনাল কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে তো আমরা যেহেতু এটা জিয়ে দিচ্ছি না, আমরা খুব ইজিলি এটা আমরা ম্যানেজ করতে পারি। সেক্ষেত্রে শুধু আমাদের থাকে, সতর্কতা থাকে, যাতে কোনো রকম আমরা তার NSAID বা ব্যথার ওষুধ আমরা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকি। আর তারপর যদি কোনো পেশেন্টের কার্ডিয়াক প্রবলেম থাকে, তো কার্ডিয়াক প্রবলেম থাকলে সেক্ষেত্রে আমরা কার্ডিয়াক অ্যাসেসমেন্ট করে নেই বেসিক্যালি, যে তার ইজেকশন ফ্র্যাকশন বা হার্টের যে ক্যাপাসিটি সেটা কীরকম আছে। সেই ক্যাপাসিটি যদি দেখি যে আমরা রিজনেবল 40%-এর উপরে থাকলে আমরা স্মুথলি এটা যদিও এটা বলা হয় যে 50%-এর উপরে সেফ, কিন্তু আমরা 40% পর্যন্ত এখানে আমরা অ্যালাউ করি, খুব ইজিলি অ্যালাউ করি, যেহেতু আমরা এটা বড় ধরনের কোনো জিএ বা স্পাইনাল অ্যানাস্থেশিয়া ওরকম দিচ্ছি না। আর আরেকটা হলো যে এখানে আরেকটা কথা বলে রাখি, যে এই ধরনের কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে, যেমন এল্ডারলি পেশেন্ট বা এরকম কার্ডিয়াক কম্প্রোমাইজড পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা বেসিক্যালি ইপিডিউরাল ক্যাথেটার দিই। ইপিডিউরাল ক্যাথেটার দিয়ে স্লো আমরা এই ইপিডিউরাল অ্যানালজেসিক্স দিই, যাতে করে তার হঠাৎ সাডেন একটা বোলাস ডোজ দিলে যে প্রবলেমটা হতে পারে, বিপিটা কমে আসতে পারে, সেটা না হতে পারে। সেই জন্য আস্তে আস্তে আমরা দিয়ে সার্জারিটা আমরা ইজিলি এটা সমাপ্ত করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি একটা বড় ধরনের সেফটি মার্জিনে আমরা থাকতে পারি। আর ডায়াবেটিস, ডেফিনেটলি ডায়াবেটিস এবং প্রেশার, এই দুইটা তো আমাদের প্রিরিকুইজিট। এটা আমরা হসপিটালে ভর্তি হওয়ার আগে কমপ্লিটলি একটা কন্ট্রোলে এনে তারপরে আমরা ভর্তি করি, আর যেদিন ভর্তি হয় সেদিনই অপারেশন, পরের দিন ছুটি। ইদানিং জানি যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনারা ব্যবহার করেছে। মেরুদণ্ডের বিভিন্ন রোগ আপনি বলছিলেন, আসলে মেরুদণ্ডের আর কি কি রোগ হতে পারে? টোটাল মেরুদণ্ড, আমাদের যে লাম্বার যে কলামটা আছে, যে লাম্বার না, সার্ভাইকাল হতে পারে, লাম্বার হতে পারে, হ্যাঁ, থোরাসিক হতে পারে, আপনার পুরো মেরুদণ্ডের কি কি রোগ আপনাদের কাছে আসলে আসে? আচ্ছা, আমাদের মেরুদণ্ডের যে রোগগুলোর আসে, তার ভিতরে যদি ব্রডলি বড় বড় মানে কলামে আমরা ভাগ করি, যেমন ধরেন ডিজেনারেটিভ কিছু ডিজিজ আছে, যে ডিজিজগুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, যে তার আপনার PLID হতে পারে, ডিস্ক প্রোলাপস, ক্যানেল স্টেনোসিস,
স্পন্ডাইলোলিস্থেসিস, ক্যানেল ল্যাটারাল রাসেস স্টেনোসিস, ফোরামিনাল স্টেনোসিস, টোটাল এই জিনিসগুলো আমরা একটা কলামে যদি বলি সেটা ডিজেনারেটিভ ডিজিজ। এরপরে ডিজেনারেটিভ ডিজিজের পরে আসতে পারে টিউমার্স। টিউমার্সটা আবার আমরা অনেক রকম ভাগ করি, যে এটা মেরুদণ্ডের যে রগটা আছে স্পাইনাল কর্ডের ভিতরে হতে পারে, এটাকে বলি আমরা ইন্ট্রামেডুলারি টিউমার। যদি এই রগ এবং পর্দা, যেটা আমরা ডুরা বলি, এই পর্দা এবং রগ এর মাঝে যদি হয় তাহলে বলি আমরা এক্সট্রামেডুলারি ইন্টারডুরাল টিউমার বলি। আর যদি এই পর্দার বাইরে হয় তাইলে আমরা বলি এক্সট্রাডুরাল টিউমার। আর যদি তারও বাইরে যায়, যেমন প্যারা স্পাইনাল টিউমার্স বলি, অথবা যদি ওখানের যে বোনসগুলো আছে সেই বোনস ইটসেলফ, বোনসের বিভিন্ন ধরনের টিউমার, সেগুলো আসতে পারে এখানে। সুতরাং একটা বড় ধরনের একটা টিউমার রিলেটেড ডিজিজ এখানে আসতে পারে, এবং এই টিউমারগুলো তার লোকাল টিউমার হতে পারে অথবা অন্য জায়গার টিউমার এখানে এসে বসতে পারে। এই ধরনের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি দুই ধরনের টিউমার এখানে আসতে পারে। টিউমারের পরে যেটা বলতে পারি আরেকটা জিনিস, মেরুদণ্ডটাতে একটা কমপ্লেক্স জয়েন্টস, তো এখানে আর্থ্রাইটিসের যত প্রবলেম আছে, যে সব কারণে আর্থ্রাইটিস হয়, সবগুলোই কিন্তু এখানেও হতে পারে। তার ভিতরে একটা না বললেই নয়, যেটা আমরা বলি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। তার জন্য রুগী স্টিভ হয়ে যায়। অনেক রুগী আমাদের কাছে এরকম আসে, তাদের আসলে বেশি খুব একটা হেল্প করা যায় না, আস্তে আস্তে স্টিভ হয়ে যায়, কোমর ব্যথা, ঘাড় ব্যথা বা পিঠে ব্যথা হয়। এই ধরনের পেশেন্টগুলো আসতে পারে। তারপর আসতে পারে যে ইনফেকশন রিলেটেড কোনো পেশেন্ট আসতে পারে, যে মেরুদণ্ডে ইনফেকশন হয়েছে। এই ইনফেকশন হতে পারে, সেটা খুব কমনলি যে দুইটা ইনফেকশন আমরা এখানে পাই। একটা হলো টিউবারকুলোসিস, যেটা আমাদের দেশে খুবই কমন, এবং আপনি ফিজিশিয়ান আপনি নিজেই জানেন যে আমাদের দেশে টিবির প্রকোপ অনেক বেশি, এবং সেটা স্পাইনে এটা হয়। পাশাপাশি আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনও এখানে হতে পারে, তার জন্য ডিসকাইটিস বা অস্টিওমাইলাইটিস এই প্রবলেমগুলো হতে পারে। আর এরপরে আরও অনেক বিষয়ে আমরা, যেমন ধরেন যে কনজেনিটাল কিছু বিষয় আছে, মানে ডেভেলপমেন্টের বিষয় আছে, তারপরে ট্রমার কিছু বিষয় আছে, যে আপনার আঘাত পেয়ে হাড় ভেঙে গেল, মেরুদণ্ডের কর্ডে ইনজুরি হলো, প্যারালাইসিস হয়ে গেল, বা 4 পা একসাথে অবশ হয়ে গেল, এই ধরনের প্রবলেম আসতে পারে। তারপরে ডেভেলপমেন্টাল বা কনজেনিটাল কিছু ইস্যুস আছে, যেমন তার একটা হাড়ের ডেভেলপমেন্ট হয় না, তা সেখান দিয়ে আমরা ভিতরে যে আপনার মেরুদণ্ডের ভিতরের যে আপনার পর্দা এবং নিউরাল কম্পোনেন্টস যেগুলো আছে সেগুলো বের হয়ে আসে, আমরা এগুলোকে বলি মেনিঙ্গোসিল বা মাইলোসিল। এই ধরনের প্রবলেমগুলো এখানে আসতে পারে। সুতরাং একটা ভ্যারাইটিস অফ প্রবলেম দেখা যাচ্ছে মেরুদণ্ডে। এগুলো নির্ণয়ের জন্য তো আপনারা তো এমআরআইটাই বোধহয় বেশি ব্যবহার করে থাকেন। আপনারা বিশেষ টুলসের মধ্যে এমআরআইয়ের মাধ্যমে তো আপনারা নিশ্চিত হন যে কোন পয়েন্টে কে আছে। বেসিক্যালি এমআরআইটাও আমাদের জন্য খুবই এসেনশিয়াল একটা ইনস্ট্রুমেন্টস বা এসেনশিয়াল একটা ইনভেস্টিগেশন। তো তার আগে আমরা আরও কিছু ব্যবহার করি। বেসিক্যালি রুগীর যে কমপ্লেন, সেই কমপ্লেন থেকে আমরা নির্ণয় করি তার কোন জিনিসগুলো দরকার। তো এর ভিতরে যেমন আপনার আর্থ্রাইটিস রিলেটেড কিছু প্রবলেম বললাম, তার জন্য আমরা রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা এগুলো দেই। টিবিও হতে পারে, সেটা চিন্তা করে আমরা টিবি রিলেটেড কিছু জিনিস দেই। এক্সরে দেই, তো এক্সরেতেও আমাদের অনেক ইনফরমেশান দেয়। এবং এক্সরের ক্ষেত্রে যেহেতু আগেই একটা কথা বললাম যে হাড্ডিগুলো সামনে পিছনে সরে যেতে পারে, এই সরে যাওয়াটা আবার যদি স্ট্যাটিক অবস্থায়, মানে দাঁড়ানো একটা অবস্থায় যদি এক্সরে নেয় তাহলে বোঝা যায় না অনেক সময়। সেই জন্য আমরা বলি ডাইনামিক এক্সরে করি, সামনে পিছনে বাঁকা হয়ে এক্সরে করি, আর ফাইনালি তো ডেফিনেটলি এমআরআই করি। তো এমআরআই করার সময় যেহেতু এমআরআই একটা মানে এক্সপেন্সিভ টুলস, সেই কারণে আমরা এমআরআই হওয়ার আগে কনফার্ম করে নিই যে আসলে তার এটা প্রয়োজন আছে কিনা। আর এমআরআই করার জন্য আমরা তার কোন রিজনের এমআরআইটা দরকার, কারণ আপনি জানেন স্পাইনের 3টা রিজন হিসেবে 3টা আলাদা এমআরআই হয়, যে সার্ভাইকাল রিজন, ডরসাল রিজন এবং লাম্বোস্যাক্রাল রিজন। তো সেটা আমরা রিজনটা কনফার্ম করে তারপরে সেই রিজনের এমআরআই দিই, কারণ এটা না হলে হয়তো দেখা যায় যে একটা রুগী পায়ের কমপ্লেন করছে, হাতের কোনো কমপ্লেন সে রুগী করছে না, কিন্তু আমি যদি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখি তাহলে দেখা যাবে যে আসলে তার হাতেও প্রবলেম আছে, এবং চার হাত পায়ের যখন প্রবলেম থাকে তখন আমরা ধরে নেই এটা ঘাড়ের সমস্যা, তখন তাকে ঘাড়ের এমআরআই দিতে হয়। তো এটা যদি আমরা অনেক সময় না করি বা শুধু রুগীর কমপ্লেন শুনেই কোমরের, যেহেতু পায়ের সমস্যা, কোমরের এমআরআই দিয়ে দিলাম, দেখা যায় যে আমাকে পরবর্তীতে আবার ঘাড়ের আরেকটা দিতে হচ্ছে। প্রফেসর ডক্টর নুরুজ্জামান খান, আপনি আমাদেরকে যে সুন্দর পরামর্শ দিয়েছেন, বিশেষ করে আমাদের যেটা ধারণা ছিল না যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, যেটা মিনিমাম একটা ইনভেসিভ প্রসিডিওর এবং খুব সহজেই রুগী একদিনের মধ্যে সে বাড়ি ফিরে যেতে পারে, এটা একটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা আসলে এই সার্জারিতে একটা যুগান্তকারী পদক্ষেপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেরুদণ্ডের ব্যথা, টিউমার, ইভেন ডিস্ক প্রলাপস হলে আপনি জেনে নেওয়া উচিত যে আসলে কী হয়েছে, কোন জায়গায় হয়েছে, একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যেটা বলা হয় এমআরআই পরীক্ষা। এরপরে আপনি মিনিমাম ইনভেসিভ সার্জারির মাধ্যমে কিন্তু আপনার রোগটি আপনি সঠিকভাবে নিরূপণ করে আপনি ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।